নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি বিথিন। আপনারা এতক্ষণে সবাই জেনে গিয়েছেন যে আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার বিশিষ্ট অর্থনীতিবিদ নোবেল প্রাইজ জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল স্থানীয় সময় রাত ৯টা নাগাদ মোহাম্মদ শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে সেখানে শপথ নিয়েছেন। আরও ৩ জন এই অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময় শপথ নেবেন। এই মুহূর্তে তারা দেশের বাইরে রয়েছেন। তারা যেই মুহূর্তে ঢাকা বিমানবন্দরে নামবেন এবং তার পরবর্তী সময়ে তারা শপথ নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বারা। এটা আমরা এতক্ষণে সবাই অন্তত জেনে গিয়েছি। এখন বিষয়টা হলো যে মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার আগামী দিনে কি কি পদক্ষেপ গ্রহণ করে, কুমিল্লা, নোয়াখালী, যশোর, ঢাকা, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি, যে মর্মান্তিক ছবি উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবাসী, ভারত সরকার অত্যন্ত উদ্বিগ্ন এবং অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি ভারত সরকারের প্রধান নরেন্দ্র মোদী তাকে সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধের কথা বলেছেন। পশ্চিমী দেশগুলো মোহাম্মদ ইউনূসকে তারা প্রত্যেকেই চেনেন এবং সেখানে এই 2006 নোবেল জয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি যথেষ্ট পরিচিত, শুধু বলাটাই ভুল হবে, বাংলাদেশের সেই ব্যক্তি যিনি সবথেকে বেশি আন্তর্জাতিক দুনিয়ার কাছে পরিচিত এবং সমাদৃত। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই পশ্চিমী দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, সেই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো তারা ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছে এবং তারাও কিন্তু পাশাপাশি বাংলাদেশে অবিলম্বে হিংসা বন্ধ এবং মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করেছেন। এখন দেখার কত দ্রুততার সঙ্গে মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের রাশ নিজের হাতে নিতে পারেন। তার কারণ বাংলাদেশে এই মুহূর্তে যারা হিংসা চালাচ্ছে, সেই মৌলবাদী শক্তি, এরা কারোর কথা শোনে না। এর সঙ্গে সরাসরি বাংলাদেশের বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা জামাতের সদস্যরা কতটা যুক্ত রয়েছে সেটা এখান থেকে বলা সম্ভব নয়। অর্থাৎ ভারতে বসে বা পশ্চিমবাংলায় বসে বলা সম্ভব নয়। কিন্তু মনে করা হচ্ছে যে এই ইসলামিক র্যাডিক্যাল যে শক্তি বাংলাদেশে যারা মাথাচাড়া দিয়ে উঠেছে, এরা কারোর কথা শোনে না। যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে নতুন ইসলামিক র্যাডিক্যাল শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, এর পেছনে বাংলাদেশের কিছু অভিজাত পরিবারের শিক্ষিত সন্তানরা রয়েছে যারা অত্যন্ত ভারত বিরোধী, স্থানীয়ভাবে এলাকায় প্রভাবশালী, বিত্তশালী। এদেরকে কতটা মোহাম্মদ ইউনূস বাগে আনতে পারবেন সেটা সময় বলবে। কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু মনে রাখতে হবে যে বাঘের পিঠে তিনি উঠেছেন। এখন সারা পশ্চিমী দুনিয়া, মার্কিন দুনিয়া, ভারত, প্রতিবেশী দেশগুলো তারা তো অবশ্যই সেই দিকে নজর রাখবে যে চ্যালেঞ্জ মোহাম্মদ ইউনূস তিনি গ্রহণ করেছেন সেটা তিনি কিভাবে সামলান। দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন এবং
তিনি একটি সময় সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছিলেন একটা সময় যে তিনি কোনোদিনই রাজনীতির মানুষ নয় এবং আগামী দিনেও তিনি রাজনীতির মানুষ হতে চান না। তিনি সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন, তিনি সমাজের একদম প্রান্তিক শ্রেণীর মানুষদের নিয়ে কাজ করেন এবং বিভিন্ন সমাজ সেবামূলক ব্যবসা সঙ্গে তিনি যুক্ত। বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া থেকে শুরু করে ভোকেশনাল কোর্স, এই সমস্ত কিছুর সঙ্গে তিনি যুক্ত দীর্ঘদিন ধরে। এটা বললাম যে বিভিন্ন দেশ, পশ্চিমের বিভিন্ন, ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, পোল্যান্ড বলুন, হল্যান্ড বলুন, ফিনল্যান্ড বলুন, বিভিন্ন দেশের সঙ্গে তার সুসম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো তার সুসম্পর্ক অবশ্যই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই সরকারিভাবে বার্তা দিয়েছে যে তারা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন এবং পাশে আছেন। তারাও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে। এখন দেখার যে মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে এই অরাজকতা, এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তার পরবর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে যে অরাজকতা তৈরি হয়েছে সেটাকে কত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনেন। আমি আগেও বলেছি যে ইতিমধ্যেই তিনি যখন বৃহস্পতিবার ঢাকা বিমানবন্দরে নেমেছিলেন তখনই তিনি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন এই হিংসার জন্য। তিনি মনে করছেন যে ছাত্র আন্দোলন কালিমা লিপ্ত হবে এর ফলে এবং যে স্বাধীনতা, আকাঙ্ক্ষিত স্বাধীনতা বাংলাদেশের ছাত্র যুবরা এনেছেন এই মুহূর্তে, সেটা গিয়ে কোথাও বিঘ্নিত হবে, নষ্ট হবে। এখন মোহাম্মদ ইউনূস ভারতের একটি সর্বভারতীয় আন্তর্জাতিক পর্যায়ের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এতদিন ভারত সম্পর্কে তিনি জানিয়েছেন যে এতদিন ভারত শুধুমাত্র শেখ হাসিনার ন্যারেটিভকে একদম সত্য বাক্য বলে মেনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনি আশাবাদী, তিনি আশা করছেন যে ভারত সরকার কোনো ব্যক্তি বিশেষ নয়, বাংলাদেশ পড়শি দেশ এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভারতের, সুসম্পর্ক ভারতের ৭১ সাল থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সরকার সুসম্পর্ক রেখে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে পথ চলবে। কোনো ব্যক্তি বিশেষের ন্যারেটিভের উপর ধার্য করে ভারত সরকার কোনো সিদ্ধান্ত বা পথ চলবে না। এটাই যেমন বাংলাদেশের তরফে, বাংলাদেশের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস তিনি যেমন আশা করছেন, ভারতবাসী হিসেবেও আমরা আশা করি কোনো ব্যক্তি বিশেষ নয়, এদেশের শান্তি রক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার কথা মাথায় রেখে এদেশের সরকার একটি নিরপেক্ষ বৈদেশিক নীতি অবলম্বন করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে, সুসম্পর্ক বজায় রেখে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করবে। সেখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তি শেষ কথা বলবে না বা ব্যক্তি বিশেষ সে ন্যারেটিভ শেষ কথা বলবে না। সেখানে সামগ্রিক বাংলাদেশের যে এই 16 জনের একটা উপদেষ্টা কমিটি বা একটা সরকার গঠিত হয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রেখে, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে ভারত সরকার আগামী দিনে চলবে, এই আশাটাও আমরাও করি ভারতবাসী হিসাবে। এবং অবশ্যই যেটা বলছিলাম যে মোহাম্মদ ইউনূসের কাছে অনেক বড় চ্যালেঞ্জ, তিনি দীর্ঘদিন হয়তো বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে পারবে না, বা মোহাম্মদ ইউনূসকে যদি তার মতো করে বা তার এই উপদেষ্টা কমিটি যেটা নিয়ে গতকাল থেকে বাংলাদেশের শাসনভার তিনি হাতে নিয়েছেন, তাদেরকে যদি বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সমস্ত কিছু ঠিক করতে হয়, তাহলে অন্তত পক্ষে 2 থেকে 3 বছর সময় দিতে হবে। কিন্তু সেই সময় তো এই
উপদেষ্টা সরকার বা এই অন্তর্বর্তী সরকার পাবে না, এবং মোহাম্মদ ইউনূসও তিনি জানিয়েছেন যে তার প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে, সামগ্রিক ভোটদানের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে একটি সরকার গঠন করে তার হাতে বাংলাদেশের শাসনভার তুলে দেওয়া। তার সামনে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। এখন দেখার আগামী দিনে বাংলাদেশের এই হিংসা নৈরাজ্য কতটা নিয়ন্ত্রণে আসে এবং বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকার কিভাবে দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যায়। নমস্কার।